নমস্কার, শুরু করছি খবর দিকবার সঙ্গে রয়েছে সুপর্ণা। শুনতেই যে খবর দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টের পর ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যে শিক্ষাবিদদের ফেরাতে হবে কাজে, মিটিয়ে দিতে হবে বকেয়া বেতন। নির্দেশ বিচারপতি রাজশেখর মাথার ডিভিশন বেঞ্চে দ্রুত পুনর্বহাল। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টের রায় উল্লেখ নেই, জানালো স্কুল সার্ভিস কমিশন। গতবার পরীক্ষা দিয়েছিলেন 22 লক্ষ, ফের নতুনরা পরীক্ষায় বসতে পারবেন কিনা আইনজীবীদের সঙ্গে পরামর্শ। সুপ্রিম কোর্টে জামিন পেলেন না সুবীরেশ ভট্টাচার্য, এসএসসি প্রাক্তন চেয়ারম্যানই মূল অভিযুক্ত। গতকাল প্রধান বিচারপতির রায় উল্লেখ 3 সপ্তাহ পিছিয়ে গেল সুবীরেশের জামিন মামলা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই যাবতীয় ব্যবস্থা। সুপ্রিম কোর্টের রায়ের পর আজ মুখ খুললেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টে বাতিল চাকরি, ক্যানিংয়ের শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা, সুইসাইড নোট উদ্ধার। চাকরি হারিয়ে গতকাল থেকেই ছিলেন মানসিক অবসাদে, চাপ দিচ্ছিলেন পাওনাদাররা। মেদিনীপুরের শিক্ষিকা থাকতেন ভাড়া বাড়িতে। দেখে নেব হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী দলনেতার, লোভে চাকরি ছাড়ছেন না মমতাকে নিশানা শুভেন্দুর। এসএসসি ভবনের সামনে বিক্ষোভ বিজেপির, প্রধান বিচারপতিকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, দাবি বিরোধী দলনেতার। সরকারি স্কুল তুলে নিতে রাজ্য সরকারের পদক্ষেপ, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে যোগ্যদের বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নিশানা বিরোধী দলনেতাকেও। টাকা তুলতে কাউন্টার কেন, প্রশ্ন ডিওয়াইএফআই নেত্রী। ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষে কংগ্রেস, সংশোধনী নিয়ে আগামী সপ্তাহে মামলা। ওয়াকফ নিয়ে বিজেপিকে সমর্থন নীতিশের দলের। 2 হেভিওয়েট নেতার পদত্যাগ, কংগ্রেসের যোগ দেওয়ার সম্ভাবনা। বিহার ভোটের আগে চাপ বাড়ল জেডিইউ। গোয়েন্দা প্রধানকে বিশ্বাস করতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে দিলেন আজ সকালে। বিদ্রোহ হতে পারে আশঙ্কা প্রকাশ মার্কিন প্রেসিডেন্টের, ইসরায়েলের পথে হাঁটল আমেরিকা। আসছে বিস্তারিত খবরে। ওয়াকফ বিল সবচেয়ে বড় বিক্ষোভ হলো কলকাতা, চেন্নাই আর আহমেদাবাদে। কোথাও উড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল, কোথাও আবার স্লোগান উঠেছে বিজেপির বিরুদ্ধে। সম্ভবত গোজরাকাণ্ডের পরে প্রথম নিজের রাজ্য গুজরাটে এত বড় বিক্ষোভ দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু জায়গায় স্লোগান উঠেছে, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে মুসলিমদের। এতদিন তারা চুপচাপ বসেছিলেন, এটাকে দুর্বলতা ভেবেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি। যদি ওয়াকফ বিল প্রত্যাহার না করা হয় তাহলে আন্দোলন চলবে। কলকাতার পার্ক সার্কাসেও বড় বিক্ষোভ হলো আজ। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন আগামী সপ্তাহেই ওয়াকফ বিল নিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। আইনি লড়াই চলবে। প্রধানমন্ত্রীর উচিত এই বিল নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া। ওয়াকফ বিল নিয়ে বিজেপিকে সমর্থন করেছিল বিহারের জেডিইউ। এই বিল মুসলিম বিরোধী, এই দাবি তুলে জেডিইউ এর 2 শীর্ষ নেতা আজ পদত্যাগ করেন। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে চাপে পড়ল নীতিশ কুমারের দল। জেডিইউ এর এই 2 শীর্ষ নেতা বিহারে যথেষ্ট শক্তিশালী, তারা সম্ভবত কংগ্রেস হয়ে যাচ্ছে। নীতিশ কুমারের দল তৈরির পর থেকে জেডিইউতে ছিলেন তারা। গতকাল রাজ্যসভায় সোনিয়া গান্ধী ওয়াকফ বিল নিয়ে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আজ বিজেপির তরফে বলা হয়েছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সোনিয়া গান্ধীকে, যদিও কংগ্রেস নিজেদের অবস্থানে অনড়। अपने जज्बात पे थोड़ा सा काबू रखेंगे। बहुत बड़ा लड़ाई है। भारत के हर हिस्से के, हर तबके के, हर जाति के लोगों के साथ बैठकर बात करना है, ताकत बनाना है। एक जमहूरी लड़ाई है। यह सिर्फ मुसलमान लड़ेंगे तो भारी नुकसान होगा। आप वक्त की जो हुकूमत है उसको कमजोर मत समझिए, अपना ताकत बनाइए, अपना लड़ाई खत्म कीजिए और अपने खेमे में जो गद्दार है पहले उसको उखाड़ के बाहर फेंकिए और मोदी के जो दोस्त है उसको खत्म कीजिए। जैसे पहला नंबर में नीतीश आया, नीतीश को खत्म करेंगे। जरूरत पड़ेगा बिहार में जाके तंबू लगा के बैठ जाएंगे। बाकी लोगों को समझ में आ जाएगा जो मोदी का साथ देगा वो नष्ट नाबूद होगा, मिट जाएगा। हमारा अहद होगा कि हम इस बिल को खत्म करेंगे। जब तक खत्म ना होता तब तक हम चैन से नहीं बैठे। সুপ্রিম কোর্টে শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার পর আজ জরুরি বৈঠকে বসেন এসএসসির কর্তারা। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়ে দেন এর আগে পরীক্ষায় বসার জন্য 26 লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন, সেবার পরীক্ষায় বসেছিলেন 22 লক্ষ। এত বড় পরীক্ষা পদ্ধতি 3 মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়। তার এই মন্তব্যের পর ঝুলেই রইল
যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, এমনকি চাকরিহারাদের ভবিষ্যৎ। আর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেন, সুপ্রিম কোর্টের রায় কোথাও বলা নেই 3 মাসের মধ্যে কি পরীক্ষা শেষ করতে হবে। কখনোই সম্ভব নয়। বলি 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা কি সম্ভব? মানে 22 লক্ষ, আমি তো বললাম যে 3 মাসের মধ্যে, এটা লেখাও নেই, এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্ভব। 22 লক্ষের প্রক্রিয়া সম্ভব করা, পরীক্ষা নেওয়া, নিশ্চয়ই বিজ্ঞপ্তি, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না, কারণ পরীক্ষা নিতে হয়। পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয়। তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে, তাহলে অত ইন্টারভিউ নেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সেলিং করা, একটা নয় একাধিক। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর। সুতরাং এটা যে সম্ভব নয়, সেটা প্যানেলের মেয়াদও তো 1 বছর। সুপ্রিম কোর্টের রায়ের পর আজ দক্ষিণ কলকাতায় জরুরি বৈঠক করেন রাজ্যের 3 হেভিওয়েট মন্ত্রী। এরপরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই সুপ্রিম কোর্টের রায় মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে যদি কেউ পুরনো চাকরিতে ফিরে যেতে চান, তাহলে তাদের জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হবে সুপ্রিম কোর্টের রায় মেনে। এই কথাগুলোর উপর থেকে ওদের ভবিষ্যৎ নির্ভর করছে না। আমার কথাগুলো আমি 5 মিনিট পরে নামি না, হচ্ছে না। ওই চেঁচাচ্ছে, নীল টুপি চেঁচাচ্ছে, কে, কোন চ্যানেল? সেটা হচ্ছে যে গতকালের যে অর্ডার, সেখানে টেন্টেড এবং যারা টেন্টেড ভাগ করার প্রক্রিয়াটা কি? সেক্ষেত্রে টেন্টেডদের আমার দেখুন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশদে এটা নিয়ে সাংবাদিক বৈঠক আপনাদের সঙ্গে করেছেন। আমার আর বলার বিশেষ কিছু অবকাশ আছে বলে বা পরিসর আছে বলে আমি মনে করি না। আমি খালি একটা কথাই বলতে পারি, আজকে তো স্কুল সার্ভিস কমিশনও সাংবাদিক বৈঠক করেছে। সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি বাতিল হওয়ায় দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর এক শিক্ষিকা আত্মহত্যার চেষ্টা করেন আজ। শিক্ষিকার বাড়ি মেদিনীপুরে। প্রথম স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল, তারপর দ্বিতীয়বার রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। গতকাল চাকরি হারানোর পর মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তার কারণ হচ্ছে, কালকে যখন চাকরি হারা হয়ে গেছিল, সেই মুহূর্তে আমি বাড়িতে নিয়ে এনে সুস্থভাবে করি। তারপরে কিছু ব্যক্তি টাকা পয়সা পেত, সেই কারণে সেই চাপের জন্যে বাড়িতে গিয়ে এত অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এবং চাপ সৃষ্টি করেছে যে সেটাকে সে মেনে নিতে পারেনি। তাও আমরা বলেছিলাম যে আমরা ধীরে ধীরে টাকাটা শোধ করে দেব, সেইটুকুও সময় নেয়নি। তার মধ্যেই ওই জিনিসটা অঘটন ঘটে। আপনার স্ত্রী কি করতো? হাই স্কুলের টিচার। কোন স্কুলের টিচার? রায়বাগান স্কুলের টিচার। কিসের টিচার? হিস্ট্রি। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের থাপ্পড় খেতে গাল লাল হয়েছে মমতা, বললেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জি এখনও বড় বড় কথা বলছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, অন্য কাউকে দোষ দিচ্ছেন, যে মুখ্যমন্ত্রী পুরো সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, মন্ত্রীরা যুক্ত। তিনি কী করে বড় বড় কথা বলেন? পশ্চিমবাংলার মানুষ যারা লাইন দিয়ে 500 টাকা আর অনুদান নিয়ে জীবন বেঁচে থাকতে হয়, তারা একাধবার ভুল করে ভোট দিয়েছেন। আমি জানি না এবারে 500 টাকা বা 1000 টাকার বিনিময়ে লোকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দেবে কিনা, কিন্তু অপরাধী যারা এবং সরকারে বসে আছে যারা, তাদের অবশ্যই সাজা পাওয়ার দরকার আছে। কালকে চাকরিহারাদের শহীদ মিনারের মঞ্চে আমি নিজেও সেখানে ফিজিক্যালি ছিলাম। তাদের বক্তব্য হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের ক্ষতি করে গেছেন, তৃণমূল সরকার তো ক্ষতি করেইছেন, এবং আপনার নাম করে, শুভেন্দু অধিকারীর নাম করে, সুকান্ত মজুমদারের নাম করে তারা বলেছেন যে এই 26,000 লাশের ওপর দিয়ে আপনারা 26 সালে ক্ষমতায় আসতে চাইছেন। শুনুন, এটা তো বলতেই হবে, কারণ তারা অপরাধ করেছেন, তারা জানেন। যারা যোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন, এই অপরাধীদের জন্য তারা আজকে অন্যায়ের বলি হয়েছেন। এই যে পুরো সিস্টেমকে যারা অপরাধী করেছে, তারা হয়তো টাকা আছে বা নিয়েছেন, দিয়ে দেবেন, কিন্তু যে সৎ মানুষগুলি যারা যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন, চাকরি গেল, তাদেরকে যে টাকা ফেরত দিতে হবে, তাদের হাতে কোনো সম্পত্তি নয়, যে টাকা সব খরচা করেছেন, তারা কি অপরাধ করেছিল? আজ অপরাধ করে বড় কথা বলছেন।
এরা মমতা ব্যানার্জি যতটা দোষী এরা ততটা দোষী, এবং মাঝখান থেকে যে ভোটেরা টাকা তুলেছে তারা সমান দোষী। পুরো পশ্চিমবাংলার মান সম্মানকে নষ্ট করেছেন, আমাদের মুখ পুড়িয়ে দিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতার কাছে যদি যোগ্য অযোগ্যদের তালিকা থাকে তাহলে তিনি কেন সুপ্রিম কোর্টে জমা দেননি? প্রশ্ন তুললেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস টাকা তোলার জন্য কাউন্টার খুলেছিলেন ব্লকে ব্লকে। একা আমরা রাস্তায় ছিলাম না, ছাত্ররা রাস্তায় ছিল, বামপন্থী সাধারণ মানুষেরা রাস্তায় ছিলেন, চাকরি প্রার্থীরা রাস্তায় ছিলেন। কিন্তু এই 2016 সালের যে চাকরির বিষয়, সেখানে আমরা প্রথম দিন থেকেই বলেছি যে যোগ্যদেরকে কাজে ফেরাতে হবে। তার জন্য আমরা পুলিশের মার খেয়েছি, কেস খেয়েছি, আমাদের কমরেডরা জেলে গেছেন, যারা চাকরি প্রার্থী তারাও ডিটেন হয়েছেন, লকআপে গেছেন, চরম হেনস্থার শিকার হয়েছেন, রাস্তার লড়াইয়ে থেকেছেন, কোর্টের লড়াইয়ে থেকেছেন। গোটা রাজ্যের মানুষের এক রাস যন্ত্রণা এবং আতঙ্ককে সাথে নিয়ে তারাও যতটা রাস্তায় থেকেছেন, সাধারণ মানুষও থেকেছেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। কালকে যোগ্যরা নিজেদের জায়গায় ফিরতে পারলেন না, তাদেরও চাকরি বাতিল হলো। কিন্তু কেন, কার জন্য সংগঠিত করলো এই দুর্নীতি? রাজ্যের সরকার। সরকার যদি ঘুষ নেবার কাউন্টার না খুলতো, সরকার যদি সাদা খাতা জমা নেবার জন্য একটা সিস্টেম না তৈরি করত, সরকার যদি যারা নাম্বার পেল তাদেরকে পিছনে ফেলে, যারা নাম্বার পেল না তাদেরকে সামনে নিয়ে চলে এলো ঘুষের টাকার বদলে, এই গোটা সিস্টেমটা যদি না চালু করত, তারপরে কোর্ট বলে দিল যে যোগ্য অযোগ্যদেরকে পার্থক্য করো, পৃথক করে দাও, তাদেরকে বেছে দাও, এইটা যদি বেছে দিত তাহলে তো কয়েকজন অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে যোগ্যরা তো এরকম অন্ধকারে চলে যেত না। তাহলে দায় কার? তাহলে ঘুষের কাউন্টার খোলা থেকে শুরু করে গোটা দুর্নীতির বিষয়টাকে যারা একটা সিস্টেমে পরিণত করলো, এই দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। কিন্তু এই পরিবারগুলোর কি হবে? এই যারা মাশরুম সাহেব দিদিমণি হলেন, স্কুলে গেলেন, তাদের আজকে সামাজিক সম্মানের কি হবে? গতকাল থেকে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়াতে এবং আমাদের আশেপাশে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় যারা চাকরি করতেন তাদের যা দুর্দশা, চোখের জল, তাদের নিঃশ্বাস, তাদের পরিবার, তাদের বয়স্ক মা বাবা, তাদের যা আক্ষেপ, তাদের যা হতাশা, তাদের যা কষ্ট এবং তাদের যা লড়াইয়েরও বার্তা, সবটা শুনেছি। তাতে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে আমরা খুবই বিপদে রয়েছি। এদের সামাজিক সম্মান কোথায় গেল? কয়েকজন ঘুষ দিয়ে চাকরি পেল, তাদের জন্য এদেরকে বলি দিয়ে দিলেন রাজ্যের সরকার। গোটা এসএসসি কমিশনটা, মাশরুম সাহেব দিদিমণি, যারা অশিক্ষক কর্মচারী আছেন, শিক্ষাকর্মী আছেন, তাদের সবাইকে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা তারা কি বলে দিলেন যে আমরা 26-এ যদি সরকারে আসি তাহলে যারা যোগ্য তাদের তালিকা নিয়ে চলে যাব। তাহলে যদি যোগ্যদের তালিকা আপনার কাছে আছে তাহলে অযোগ্যদের তালিকাও আছে। তাহলে যে কোর্ট যেটা বললো সেখানে দিলেন না কেন? এবং গোটা সিস্টেমটা যা কারা এই সাদা খাতা জমা দেওয়ার যারা তালিকা আছে, নাম আছে, তাদের নামের এই সংখ্যাগুলো, তাদের নামের তালিকাগুলো কেন সংরক্ষণ করলেন না? বিচারপতিদের বাড়ি থেকে টাকা পাওয়া লজ্জা, বললেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। একই সঙ্গে তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা পাওয়া খুবই লজ্জা। চোর হিসেবে যদি কেউ একটা থাপ্পড় মারে আমার দুঃখ হবে যে চোর বলে অপমান করে আমাকে মারছে, কিন্তু মুসলমান হিসেবে যদি কেউ আমাকে একটা চড় মারে, আমার যে বিশ্বাস নিয়ে বড় হয়েছে সেই বিশ্বাসটাই ভেঙে যাবে। আমার যে জীবনের যে থাকা, মানে বেঁচে থাকার যে ইচ্ছে, সেটাই নষ্ট হয়ে যাবে। আজকে সেই পর্যায়ে এরা নিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট সবাইকে নিয়ে চলবে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল, সবাইকে নিয়ে চলবে। গভর্নমেন্ট ভাগ করে দিচ্ছে, গভর্নমেন্ট আমার তোমার করে দিচ্ছে। পার্টিটা হিন্দু পার্টি করতে পারে, সব কিছু গভর্নমেন্ট কোনোদিন করতে পারে না। এর আগে অটল বিহারী বাজপেয়ী ছিলেন বিজেপির। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল রাজারহাট। 4 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। বেশ কয়েকটা বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শেখ আজাদ অ্যারেস্ট চাই, তাপস চ্যাটার্জির গুন্ডা বাহিনী শেখ আজাদ।